গোস্বামী বলিলেন, চিঠিখানার এক জায়গা আমি পড়তে পেরেছি। এক জায়গায় লেখা রয়েছে, নিদ্রাভঙ্গে আপনার সেই মূর্তি স্মরণ করিয়া আমি কাঁদিতে লাগিলাম। ভট্টাচার্য বলিলেন, হ্যাঁ, বকো কেন, তুমি অত দূর থেকে পড়তে পেরেছ? গোস্বামী বলিলেন, হ্যাঁ ভট্টাচার্য মশাই, আমি স্পষ্ট পড়েছি। ভট্টাচার্য বলিলেন, জ্বালাও কেন, আমরা কেউ দেখতে পেলাম না, তুমি অমনি দেখতে পেলে। কত বয়স হয়েছে? গোস্বামী বলিলেন, 39, এখনো চশমা নিতে হয়নি। হ্যাঁ, 39? আমারই প্রায় 50-এর ধাক্কা, তোমার এখনো 39? শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনো যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাবো এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। বন্ধুরা, আমরা শুরু করেছিলাম শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রত্নদ্বীপ উপন্যাস। ইতিমধ্যে আপনারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব নিশ্চয়ই শুনে ফেলেছেন। আজ পড়ব রত্নদ্বীপ উপন্যাসের চতুর্থ পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রত্নদ্বীপ উপন্যাসের চতুর্থ পর্ব। বউরানী বলিলেন, হ্যাঁ চলো, আজ আমরা দুজনে একসঙ্গে স্নান করতে যাই। বলিয়া বউরানী জানালার পথে বাগানের দিকে চাহিয়া দেখিলেন, তাহার শ্বশ্রুদেবী কনকলতা সহ স্নানান্তে ফিরিতেছেন। উভয়ে নামিয়া বাগানে প্রবেশ করিলেন। কনকলতা বলিল, আপনি আজ অনেক দেরিতে উঠেছেন? বউরানী বলিলেন, হ্যাঁ, আজ আমার একটু বেলা হয়ে গেছে। কনকলতা বলিল, আপনার দেরি হবে জেনে আজ আমি গিন্নিমার সঙ্গেই বেরিয়ে পড়লাম। তা বেশ করেছ, বলিয়া বউরানী একটু হাসিলেন। চেষ্টা করিয়া মুখের ভাব একটু প্রসন্ন করিয়া হাসিলেন। কনকের প্রতি গত রাত্রির বিরক্তিটুকু তাহার মন হইতে তিরোহিত হইয়াছে, ইহাই কনককে বুঝানো তাহার উদ্দেশ্য। কল্য তাহার মনে ব্যথা দিয়াছেন বলিয়া এখনো বউরানী অনুতপ্ত। শুষ্ক বস্ত্রাদি লইয়া হাবার মা তীরে বসিয়া রহিল। ইহারা দুইজনে গঙ্গা স্নান করিতে নামিলেন। প্রভাতের রৌদ্র পড়িয়া গঙ্গাবক্ষ ঝকমক করিতেছে। দূরে মধ্যভাগ দিয়া একখানা নৌকা যাইতেছে। দাড়ি মাঝিরা সারি গান গাহিতেছে। আজ অনেকক্ষণ ধরিয়া বউরানী স্নান করিতে লাগিলেন। আজ বউরানী অনেক কথা কহিতেছিলেন। সুরবালার সঙ্গে এত কথা কোনো দিন কহেন নাই। হঠাৎ জিজ্ঞাসা করিলেন, সুরবালা, তুমি সাঁতার জানো? সুরবালা বলিল, সাঁতার না জানলে কি তোমায় পেতাম? বউরানী বলিলেন, তুমি কি সাঁতার কেটে এ ঘাটে এসেছিলে? সুরবালা বলিল, হ্যাঁ। তখন বউরানীর মনে হইল, এই প্রসঙ্গ উত্থাপন করা ভালো হয় নাই। ইহার অতি কাছাকাছি সুরবালার ব্যথা ভরা বুক। কথা ঘুরাইয়া লইবার ছলে তিনি বলিলেন, আচ্ছা সুরবালা, তুমি রাত্রে স্বপ্ন দেখো? সুরবালা বলিল, হ্যাঁ, দেখি বই কি। বউরানী বলিলেন, প্রায়ই দেখো? সুরবালা বলিল, মাঝে মাঝে দেখি। বউরানী বলিলেন, আচ্ছা, তোমার স্বপ্ন কখনো সত্যি হয়ে গেছে? সুরবালা বলিল, ভোরের রাত্রে যদি স্বপ্ন দেখা যায় তাহলে নাকি সেই স্বপ্ন সত্যি হয়। আমার একবার হয়েছিল। বউরানী বলিল, কি রকম বলো তো শুনি?
সুরবালা বলিতে লাগিল, আমি একবার যখন বাপের বাড়িতে ছিলাম, ভোর রাত্রে স্বপ্ন দেখলাম যেন পিয়ন এসে আমার নামের একখানা চিঠি দিয়ে গেল, আমার স্বামীর চিঠি। ঠিক সেই দিন চিঠি এলো। ভোর রাত্রের স্বপ্ন সত্যি হয়। বউরানী পরপারের দিকে নীরবে চাহিয়া রহিলেন। সুরবালা বলিল, তুমি স্বপ্ন দেখো? বউরানী তাহার পানে মুখ ফিরাইয়া বলিলেন, কখনো কখনো। আমি আজ ভোরেই একটি স্বপ্ন দেখেছি। সুরবালা বলিল, নিশ্চয়ই ফল পাবে। বউরানী বলিলেন, ফলবে ভাই, কিন্তু তোমার যেমন সদ্য সদ্য ফলে গিয়েছিল, আমার তা হবে না, আমার দেরি আছে। সুরবালা বলিল, কি স্বপ্ন? বউরানী বলিলেন, বলবো, এখন নয়, আজ দুপুরবেলা তোমায় বলবো। তুমি আমার সব কথা শুনেছ তো? সুরবালা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, শুনেছি। ভগবান তোমাকে এত গুণ দিয়েছেন, এত বুদ্ধি দিয়েছেন, এত ঐশ্বর্য দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে এত দুঃখ কেন দিলেন আমি ভেবে পাইনে। আমাকে যে দুঃখ দিয়েছেন তার হেতু আছে, সেটা তার অবিচার হয়েছে বলতে পারিনে। কিন্তু তোমার? বউরানী বাধা দিয়া বলিলেন, না ভাই, আমার প্রতিও তিনি অবিচার করেননি। তিনি অবিচার করে কাউকে কষ্ট দেবেন এ কি সম্ভব? আমরা এখন দুঃখ পাই, তার হেতু যথেষ্টই থাকে, তবে অনেক সময় আমরা সেটা বুঝতে পারিনে বা জানতে পারিনে, সে অন্য কথা। আর এও নিশ্চয়, এই দুঃখ কষ্টের শেষ ফল ভালোই। সুরবালা অবাক হইয়া বউরানীর মুখের পানে চাহিয়া রহিল। শেষে বলিল, আমি যদি তোমার মতো অমন দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারতাম, তাহলে মনে শান্তি পেতাম। বউরানী করুণাপূর্ণ নয়নে সুরবালার পানে চাহিয়া রহিলেন। কিছু জিজ্ঞাসা করিতে ভয় হয়, অথচ এই অভাগিনীর হৃদয়ের ভার লাঘব করিবার জন্য তাহার প্রবল আকুলতা। আজ দ্বীপ্রহর হইতে কনকলতার ভারী মাথা ধরিয়াছে। একাদশীর দিন হইলেই কনকের মাথা ধরিয়া যায়। বউরানীর কাছে আসিয়া এই কথা বলিয়া সে ছুটি লইল। ঘর অন্ধকার করিয়া 2-3 ঘণ্টা চুপ করিয়া শুইয়া থাকিলে তবে তাহার মাথা ধরা ছাড়ে। এ বাড়িতে আসিয়া অবধি প্রতি একাদশীর দিনই কনকের এই রূপ হইয়াছে। আশ্চর্য কি! একাদশীর দিন হইতে বাতরোগীর বাত বৃদ্ধি হয়, শরীর রসস্থ হয় বলিয়া কনকেরও বোধ করি সেই রূপ রসের মাথা ধরা। কনক নিজের শয়নকক্ষে গিয়া দ্বার রুদ্ধ করিল, জানালাগুলিও বন্ধ করিয়া দিয়া বিছানায় শুইয়া রহিল। শুইয়া শুইয়া কনক এপাশ ওপাশ করিতে লাগিল। মাথা ধরিলে কি মানুষ ঘুমাইতে পারে? এপাশ ওপাশ করিতে করিতে ঘণ্টাখানেক কাটিয়া গেল। 1টা বাজিয়াছে। এখনো বাড়ির সকলের আহারাদি শেষ হয় নাই। এখনো বারান্দায় সকলের কণ্ঠস্বর, যাতায়াতের পদশব্দ শোনা যাইতেছে। ক্রমে শব্দ কমিয়া আসিল, আরো আধ ঘণ্টা কাটিল। না, আর শব্দ নাই। সকলে বোধ করি এতক্ষণ বিশ্রাম করিতেছে। ও কি! অন্ধকারের মধ্যে কনকের ঘরে শব্দ কিসের? বোধহয় বিড়াল টিড়াল হইবে। কুটকুট কটাং, ও কি শব্দ? তোরঙ্গ খোলার শব্দ কি? না, ইঁদুরে বোধহয় কিছু কাটিতেছে। খটখট করিয়া নড়ে কি? আবার ওই শোনো, ধীরে ধীরে মৃদু মৃদু চপ চপ শব্দ হইতে লাগিল। কেহ কি সন্দেশ খাইতেছে? ঠিক যেন সেই মতোই শব্দ না? এমন সময় এই অন্ধকারে সন্দেশ খাইবে কে? কনক ছাড়া এ ঘরে তো আর কেহ নাই। আজ একাদশী, কনক নিষ্ঠাবতী বিধবা, উহা তবে সন্দেশ খাওয়ার শব্দ হইতেই পারে না। বিড়ালে বোধহয় ইঁদুর ধরিয়াছিল, তাহাই খাইতেছে। আবার ও কি! কলসি হইতে জল গড়াইতেছে কি? যেন সেই রূপী শব্দ। ধক
ধক, এখন কে জল গড়াইবে? বিড়ালটাই বোধহয় নিদ্রা যাইতেছে। ও শব্দ উহার তৃপ্তি সুখজনিত নাসিকাধ্বনি। আবার কি? না, তাহা কখনোই হইতে পারে না। কনক সম্বন্ধে কোনো প্রকার সন্দেহ অমূলক। সন্দেশ, রসগোল্লা, রেকাবি সাজাইয়া আজ কেহ তো তাহাকে জল খাবার দিয়া যায় নাই। অন্য দিনের খাবার হইতে কিছু কিছু জমাইয়া সে কি আর বাক্সে তুলিয়া রাখিতে গিয়াছিল যে আজ বাহির করিয়া খাইতেছে? এ কথা বিশ্বাসযোগ্যই নহে। কনকের খাট নড়িবার শব্দ হইল। আহা, বোধহয় বেচারির মাথা ধরা ছাড়ে নাই, তাই এখনো এপাশ ওপাশ করিতেছে। রসের মাথা ধরা অত সহজে কি ছাড়ে? 4টা বাজিলে পর কনক জাগিয়া উঠিল, দুয়ার জানালা খুলিয়া দিল। চক্ষু মুছিতে মুছিতে বাহিরে আসিয়া হাবার মাকে দেখিয়া জিজ্ঞাসা করিল, বউরানী কোথায়? হাবার মা উত্তর দিল, তিনি বাগানে ফলসা গাছের তলায় বিছানা পেতে ঠান্ডায় শুয়ে আছেন, মহাভারত শুনছেন। কনক বলিল, মহাভারত শুনছেন? পড়ছে কে? হাবার মা উত্তর দিল, সুরদিদি। কনক বলিল, আর কেউ সেখানে আছে? হাবার মা বলিল, আর কেউ নাই। আমি প্রথমে কিছুক্ষণ ছিলাম, আমায় বউরানী বললেন, তুই যা, এখন কিছু দরকার নেই। কনকলতা বলিল, কতক্ষণ গেছেন? হাবার মা বলিল, ঘণ্টাখানেক হলো। হ্যাঁ কনক দিদি, তোমার মাথা ছাড়ল? কনক মাথা টিপিয়া বলিল, হ্যাঁ, ছেড়েছে অনেকটা, একটু একটু আছে। ঝি নিজের কার্যে চলিয়া গেল। কনক বাক্স হইতে কাগজ প্রভৃতি বাহির করিয়া দাদাকে একখানি চিঠি লিখিতে বসিল। হাবার মা চলিয়া গেলে সুরবালা বলিল, কই বউরানী, কি স্বপ্ন দেখছিলে তা তো আমায় বললে না। কার বিষয় স্বপ্ন দেখেছ ভাই? বউরানী বালিশে হেলান দিয়া অর্ধ শয়ান অবস্থায় ছিলেন। বলিলেন, আমার স্বামীর বিষয়। সুরবালা বলিল, কি স্বপ্ন? বউরানী তখন বলিতে লাগিলেন, কাল রাত্রে কোনো কারণে আমার মনটা কিছু খারাপ ছিল। 10টার সময় মা আর আমি দুজনে শুতে গেলাম। একটু পরেই মা তার খাটে ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার ঘুম এলো না। শুয়ে শুয়ে আমি কত কথা ভাবতে লাগলাম। ক্রমে আমার স্বামীর কথা মনে হতে লাগলো। অনেকক্ষণ তার কথা ভাবতে ভাবতে আমার মন অনেকটা শান্ত হলো। এই রকম করে ক্রমে 12টা, 1টা, 2টো বেজে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। তারপরে ভাই, যেন স্বপ্ন দেখলাম আমি গায়ে 1 গা গহনা পরেছি, লাল চেলি পরেছি, আমার কপালে যেন চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে। বিয়ের সময় যেমন হয়েছিল ঠিক যেন তাই। যেন একটা ঘরে বসে আছি, কত মেয়ে বউ ঝি আমায় যেন ঘিরে বসে আছে। তারা মনের আনন্দে কত হাসি তামাশা করছে। সন্ধ্যা হয়ে গেছে, ঘরে যেন বাতি জ্বলছে। এমন সময় ভাই, বাইরে যেন গোল উঠল, বর এসেছে, বর এসেছে, আর ঘন ঘন শাঁখ বাজতে লাগল। বলিয়া বউরানী চুপ করিলেন। সুরবালা বলিল, তারপর? বউরানী বলিলেন, তারপর ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে চেয়ে দেখি ফর্সা হয়ে এসেছে, পূর্ব দিকে শুকতারা জল জল করে জ্বলছে। সুরবালার মুখে বিষাদ মাখা হাসি ফুটিয়া উঠিল। মুখ নত করিয়া বলিল, বড় মিষ্টি স্বপ্ন না? বলিয়া বউরানীর মুখের পানে চাহিয়া দেখিল। তাহার দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ, চক্ষু দুইটি জলে ভরিয়া উঠিয়াছে। বউরানী দৃষ্টি না ফিরাইয়া বলিলেন, বড় মিষ্টি স্বপ্ন। আমার সবচেয়ে মিষ্টি কি লেগেছে জানো ভাই? সুরবালা বলিল, কি? বউরানী বলিলেন, ওই শাঁখের শব্দ। প্রতিদিন দুবেলা তো শাঁখের শব্দ শুনি, কিন্তু স্বপ্নে যেমন শুনলাম অমনি মিষ্টি শাঁখ জীবনে আর কখনো শুনিনি।
সে শাঁখের শব্দ আমার কানে যেন মধু ঢেলে দিয়েছে। সুরবালা চক্ষু নত করিয়া ভাবিতে লাগিল। শেষে একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া বলিল, এ স্বপ্ন কি আর সত্যি হবে? বউরানী বলিলেন, কেন হবে না ভাই? তবে হ্যাঁ, এই জীবনে হবে না। তাই তো আমি তোমায় সকালবেলা বলেছিলাম, আমার স্বপ্ন সদ্য সদ্য ফলবে না, দেরিতে ফলবে। এ জন্মে আর হলো না। সুরবালা বলিল, তবে কবে? পরজন্মে? বউরানী বলিলেন, না, অত দেরিতেই বা কেন? পরলোকে আমার স্বামী যেখানে আছেন সেখানে, স্বর্গে। আমার যদিও স্বর্গে যাবার মতো সম্বল নেই, কিন্তু তিনি কি আমায় নিয়ে যাবেন না? নিশ্চয়ই নিয়ে যাবেন। আমি যখন সেখানে যাব, সেখানকার রীতি অনুসারে আবার আমাদের বিবাহ হবে, আমায় কনে সাজতে হবে। তিনি আসবেন, শাঁখ বাজবে, সবই হবে। সুরবালা চাহিয়া দেখিল, কিছু পূর্বে তাহারই বর্ণিত নিশান্তের শুক্র তারকার মতো বউরানীর মুখখানিও আশায় আনন্দে জলজল করিয়া জ্বলিতেছে। বিস্ময়ে অবাক হইয়া সুরবালা এই সতীর মুখের জ্যোতি দর্শন করিতে লাগিল। কিয়ৎক্ষণ নীরব থাকিয়া বউরানী বলিলেন, তাই যদি না হবে, সেই শাঁখের শব্দ অমন মধুর শোনাবে কেন? আমাদের এ শাঁখ তো নয় ভাই, স্বর্গের শাঁখ বোধহয় ওই রকম মিষ্টি। সুরবালা বলিল, তাই হোক, ভগবান তাই যেন করেন। আর আমাকে তুমি আশীর্বাদ করো, আমারও কপালে একদিন যেন সেই সৌভাগ্য হয়। বলিয়া বউরানীর পদধূলি গ্রহণ করিল। এই কার্যটিতে বউরানীর যেন সমাধি ভঙ্গ হইল। তিনি আবার এই মাটির পৃথিবীতে ফিরিয়া আসিলেন। ব্যস্ত হইয়া বলিলেন, খোকি, পায়ে হাত দাও কেন ভাই? সুরবালা বলিল, আমার জীবন কাহিনীও একদিন আমি তোমাকে বলবো। আমি তোমার পায়ের ধুলোরও যোগ্য নই। উভয়ে কিয়ৎক্ষণ নিস্তব্ধভাবে বসিয়া রহিলেন। ক্রমে মহাভারতখানি লইয়া বউরানী নাড়াচাড়া করিতে লাগিলেন। বলিলেন, মহাভারত পড়া হল না। সুরবালা বলিল, কোনখানটা পড়ব বলো। বউরানী বন পর্ব খুলিয়া বলিলেন, দময়ন্তীর স্বয়ম্বর পড়ো। সুরবালা পাঠ করিতে লাগিল। ক্রমে সূর্যদেব পশ্চিম আকাশে ঢলিয়া পড়িলেন। ক্রমে সূর্যরশ্মি রক্তাভ হইয়া উঠিল। হস্তের আর অধিক বিলম্ব নাই। এমন সময় একটা অধ্যায় শেষ হইল। সঙ্গে সঙ্গে অন্তঃপুরের মধ্য হইতে একটা শোরগোল, একটা আনন্দধ্বনি উত্থিত হইল যেন। বউরানী ও সুরবালা উভয়েই উৎকর্ণ হইয়া সেই দিকে চাহিলেন। পরমুহূর্তেই ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। উভয়ে মহাবিস্ময়ে পরস্পরের মুখাবলোকন করিয়া দণ্ডায়মান হইলেন। মহাভারতখানি হাতে লইয়া বউরানী ক্ষিপ্র চরণে গৃহাভিমুখী হইলেন। সুরবালা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। অঙ্গনে প্রবেশ করিবা মাত্র হাবার মা ছুটিয়া আসিয়া অসংবদ্ধভাবে বলিল, বউরানী, ও বউরানী, আমি যা বলেছিলাম তাই। হাবার মা সব জানে, কেবল মরবে কবে গো তাই জানে না। কাঙালের কথা বাসি হলে মিষ্টি নাগে গো, বাসি হলে মিষ্টি নাগে। আমি বলিনি, বলুক পাঁচজনে, এখন আমায় কি বকশিস দেবে দাও। তখন কেউ গাজ্জি করলে না, গাজ্জি করলে না গো, আমি ছোটনোকের মেয়ে বটে। ইতিমধ্যে একজন পুরাঙ্গনা একটা সিন্দুরের কৌটা হাতে করিয়া ছুটিয়া আসিলেন। হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, বড়বাবু বেঁচে আছেন গো, বড়বাবু বেঁচে আছেন, চিঠি এসেছে। বলিতে বলিতে কম্পিত হস্তে বউরানীর সীমন্তে পর্যাপ্ত পরিমাণ সিন্দুর লেপন করিতে লাগিলেন। বউরানীও দাঁড়াইয়া নদী স্রোতে বেতশীলতার মতো কাঁপিতেছিলেন। সুরবালা তাহাকে জড়াইয়া ধরিয়া না ফেলিলে সেইখানেই পড়িয়া গিয়া আঘাত পাইতেন। তাহার মূর্ছিত দেহ
দুইজনে ধরাধরি করিয়া লইয়া অগ্রসর হইল। হাবার মা সেদিকে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া কোমরে কাপড় জড়াইয়া রণরঙ্গে নৃত্য করিতে করিতে বলিতে লাগিল, আমি বলিনি, 1000 বার করে বলেছি, ছেড়াদ্দ করো না, ছেড়াদ্দ করো না। কেউ শুনলে কাঙালের কথা ভালো লাগবে কেন গো, লাগবে কেন? হ্যাঁ। খুসরুপুরে রাখালের কর্মের শেষ দিন ক্রমে উপস্থিত হইল। ভৃত্য ও পাচকের বেতনাদি শোধ করিয়া, বাজারের দেনা মিটাইয়া, জিনিসপত্র বাঁধিয়া, বন্ধুবান্ধবের নিকট বিদায় গ্রহণ করিয়া রাখাল পশ্চিমের গাড়িতে আরোহণ করিল। গাড়ির কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টার বাবু ছলছল নেত্রে কহিলেন, বাড়ি যাবার সময় এই পথে যাবেন তো? যাবার সময় নেমে খাওয়া দাওয়া করে যাবেন। রাখাল বলিল, যদি বেঁচে থাকি। গাড়ি ছাড়িয়া দিল। জানালার কাছে বসিয়া রাখাল মনে মনে বলিল, যদি বেঁচে থাকি তবেই দেখাশুনো করে যাব। কিন্তু বেঁচে থাকলে তো রাখাল ভট্টাচার্যির জীবন আর কতক্ষণ? এই কয়েকটা স্টেশনে চেনাশুনো লোক আছে, দেখা হবে। দেখা হলেই তারা আমায় রাখাল বলে ডাকবে, মোগল সরাই পর্যন্ত। তারপর আর কেউ চেনা লোক নেই। মোগল সরাই পার হলেই আমার পুনর্জন্ম। আমি আর তখন ময়নামতি গ্রামের হতভাগ্য রাখাল ভট্টাচার্য নই। আমি ভবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, নদিয়া জেলায় বাসুলিপাড়া গ্রামের প্রবল প্রতাপান্বিত জমিদার, বছরে লক্ষ টাকা আয়। এই পৃথিবী থেকে রাখাল ভট্টাচার্যির নাম আর এই কয়েক ঘন্টা পরেই লোপ পাবে। গাড়ি চলিতে লাগিল। প্যাসেঞ্জার গাড়ি প্রত্যেক স্টেশনেই থামিয়া থামিয়া যাইতেছে। প্রায় প্রত্যেক স্টেশনেই রাখালের পরিচিত লোক, স্টেশন মাস্টার, ছোট বাবু, তার বাবু প্রভৃতি আসিয়া জিজ্ঞাসা করিতে লাগিল, রাখালবাবু, কি হয়েছিল বলুন তো? রাখালবাবু যে, আহা, চাকরিটি গেল, আমরা শুনে বড়ই দুঃখিত হয়েছি। তা যাক, সব লাইনে একখানা করে দরখাস্ত করে দিন গে, আবার চাকরি হবে, ইত্যাদি। আবার কোনো কোনো স্টেশনের লোক রাখালের পদচ্যুতির কথা শোনে নাই। তাহারা আসিয়া জিজ্ঞাসা করিতে লাগিল, কি হে রাখাল, কোথায় চলেছ? বদলি হলে নাকি? হ্যাঁ, ছুটি নিয়েছ? ইত্যাদি। প্রকৃত কথা শুনিয়া তাহারা বলিতে লাগিল, হ্যাঁ, চাকরি গেছে? বলো কি, আমরা তো কিছুই শুনিনি। আহা, বড়ই দুঃখের বিষয়। রেলের চাকরি পদ্মপত্রের জল, এই আছে এই নেই, ইত্যাদি। গাড়ি ছাড়িলে রাখাল মনে মনে হাসে। তাহার ভবিষ্যৎ সম্বন্ধে নানাবিধ জল্পনা কল্পনা করিতে থাকে। কাশী যাইবে বলিয়া সে বাহির হইয়াছিল, কিন্তু ভাবিয়া চিন্তিয়া প্রথমে এলাহাবাদ যাওয়াই স্থির করিল। মোগলসরাই স্টেশনে গাড়ি থামিলে জিনিসপত্র একজন সহযাত্রীর জিম্মায় রাখিয়া গিয়া সে কাশীর পাশখানি স্টেশন মাস্টারকে দিল এবং এলাহাবাদের টিকিট কিনিয়া আনিল। পরদিন প্রাতে এলাহাবাদ পৌঁছিয়া রাখাল নিকটস্থ ধর্মশালায় গিয়া বাসা লইল। স্টেশন হইতে এক পাল পাণ্ডা তাহার পশ্চাৎ ধাবন করিয়াছিল। রাখাল ক্রমাগত তাহাদিগকে বলিতে লাগিল, সে তীর্থ করিতে আসে নাই, শহর দেখিতে আসিয়াছে, পাণ্ডার কিছুমাত্র প্রয়োজন নাই। তথাপি তাহারা নাছোড়বান্দা। অনেক কষ্টে রাখাল তাহাদিগকে তাড়াইল। কেবল এক ব্যক্তি কিছুতেই গেল না। সে বলিল, আমার নাম কথকওয়ালা ঠাকুর, আমার এক কথা। বঙ্গদেশে জেলায় জেলায় সকলেই আমার নাম জানে। এই দেখুন বাবু, আমার সার্টিফিকেট আছে, বলিয়া একখানি বাঙালায় মুদ্রিত বিজ্ঞাপন রাখালের হস্তে দিল। তাহা পাঠ করিয়া রাখাল জানিল, এই কথাওয়ালা ঠাকুরটি কলিযুগের দ্বিতীয় যুধিষ্ঠির বিশেষ। ভারতে তাহার তুলনা নাই। যে কোনো স্থান হইতে তাহাকে টেলিগ্রাম করিতে হইলে এক কথাওয়ালা এলাহাবাদ লিখিলেই যথেষ্ট, টেলিগ্রাম ঠিক পৌঁছিবে।
অধিকাংশ লোক বিজ্ঞাপনে এই কথা পড়িয়া ভাবে এই কথাওয়ালা ঠাকুরটি সাধারণ লোক নহেন, সে সরকারের জানিত ব্যক্তি, পাণ্ডাগণের ধ্রুবতারা। কিন্তু রাখালের কাছে চালাকি ব্যর্থ হইল, কারণ সে জানে ষান্মাসিক 5 টাকা ফি দিলেই তার ঘরে সাংকেতিক ঠিকানা রেজিস্টারি হইয়া থাকে। এই সমস্ত পাঠ করিয়াও রাখালের যখন মন ভিজিল না, তখন পাণ্ডা ঠাকুর বলিতে লাগিলেন, বাবু, আপনি হিন্দু আদমি, হিন্দু ধর্ম হয়ে প্রয়াগে শুধু শহর দেখে চলে যাবেন, এও কি একটা কথা হলো? শাস্ত্রে আছে, প্রয়াগে মুরায়ে মাথা, মর্গে পাপি যেথা সেথা। এখান থেকে যদি মাথাটি মুরায়ে যান, তাহলে আর কোনো ভাবনা রইল না, যেখানেই মৃত্যু হোক আপনার বৈকুণ্ঠ বাস হবে। দেশে হোক বিদেশে হোক, বনে জঙ্গলে পাহাড়ে। রাখাল হাসিয়া বাধা দিয়া বলিল, গোভাগারে। ঠাকুর বলিল, হ্যাঁ তা বটে, যদি গোভাগারেও আপনার মৃত্যু হয়, তাহলেও বৈকুণ্ঠ বাস হবে। শাস্ত্রে আছে, শাস্ত্রের কথা কি মিথ্যা হয় বাবু? গাড়ি ডেকে আনি, আপনি বেনিঘাটে চলুন, যা কিছু ক্রিয়াকর্ম আমি সব আপনাকে করিয়ে দেব। আপনার এই 5.25 টাকা খরচ হবে, ব্যাস এক কথা, এই 5 টাকা 4 আনা। যদি আপনার কাছে আমি 5 টাকা 4.25 আনা পাই, আপনি আমায় বলবেন, তুমি 1 কথাওয়ালা ঠাকুর নও, তুমি 2 কথাওয়ালা ঠাকুর, আর আমার 2 কান ধরে আমার 2 গালে চর মারবেন। ভাবিয়া চিন্তিয়া রাখাল বলিল, আচ্ছা, তবে গাড়ি ডাকো। গাড়ি আসিলে একটা কুঠুরিতে নিজের জিনিসপত্র বন্ধ করিয়া রাখাল বেনিঘাটে যাত্রা করিল। পথে প্রয়াগ মাহাত্ম্য এবং নিজের মাহাত্ম্য সম্বন্ধে ঠাকুর অনেক বক্তৃতাই করিল, কিন্তু সে সকল কথায় রাখাল বড় কান দিল না। সে ভাবিতেছিল, মাথাটি মুড়াইয়া আসিয়া পল্লই গৈরিক বস্ত্র ধারণ করিতে হইবে। তাহা হইলে হঠাৎ কোনো পরিচিত লোকের সঙ্গে সাক্ষাৎ হইলেও সহজে সে আমায় চিনিতে পারিবে না। স্নান ও তর্পণাদিতে 5.25 টাকার স্থানে রাখালের 6-7 টাকা ব্যয় হইয়া গেল। ধর্মশালায় ফিরিয়া 1 কথাওয়ালা ঠাকুর বলিল, আমায় দক্ষিণা কি দিবেন এবার দিন। রাখাল বলিল, বলেছিলে 5.25 টাকার 1 পয়সা বেশি লাগবে না, তার জায়গায় প্রায় 7 টাকা লাগিয়ে দিলে, আবার দক্ষিণা চাচ্ছ? তোমার 1 কথা কোথায় গেল? ঠাকুর বিনীত হাস্য করিয়া বলিল, মনে তো করি যে 1 কথাই ঠিক রাখি, কিন্তু পেট যে মানে না বাবু, পোড়া পেটের দায়ে 2 কথা হয়ে যায়। রাখাল মনে মনে বলিল, বন্ধু, পৃথিবীতে তুমিই একা নও, পেটের জন্য অনেকেরই 2 কথা হইয়া যায়। তখন সে হাসিয়া 2টি টাকা বাহির করিয়া ঠাকুরের হাতে দিল। ঠাকুর হাসি মুখে বিদায় হইল। সারা রাত রেলের কষ্ট, আবার প্রভাত হইতে বেলা 1টা অবধি ঘোরাঘুরি। রাখাল বড় ক্লান্ত হইয়া পড়িয়াছিল। ধর্মশালায় একজন ভৃত্যকে ডাকিয়া কিছু খাবার আনাইয়া তাহাই খাইয়া রাখাল শয়ন করিল। বিকালে নিদ্রাভঙ্গ হইলে রাখাল উঠিয়া গাড়ি আনাইয়া বাজারে গেল। ধুতির জন্য রেলির একটি ধোয়া থান, 2টি পাগড়ির উপযুক্ত মলমল এবং 2টা আলখাল্লার উপযুক্ত লং ক্লথ, 2খানা ভালো বিলাতি কম্বল এবং 1খানি সাদা আলোয়ান ক্রয় করিল। আংরাখা ও আলখাল্লার জন্য দর্জিকে মাপ দিয়া বাকি জিনিসপত্র লইয়া ধর্মশালায় ফিরিয়া আসিল। তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। পরদিন প্রাতে উঠিয়া মুখাদি প্রক্ষালনের পর ভৃত্য রাম ভরসাকে ডাকিয়া রাখাল বলিল, হ্যাঁ রে, এখানে গেরিমাটি পাওয়া যায়? রাম ভরসা উত্তর দিল, যায়। রাখাল বলিল, পয়সা দিতেছি, গেরিমাটি কিনিয়া আমার এই নূতন কাপড় চোপড়গুলো রাঙাইয়া দিতে পারিস? রাম ভরসা উত্তর দিল, পারি, কেন বাবু? রাখাল বলিল, আমি আর সাদা কাপড় পরিব না,
আমি সংসার ত্যাগ করিয়া সন্ন্যাসী হইব। এই কথায় রাম ভরসা বিস্মিত হইয়া ফ্যাল ফ্যাল করিয়া রাখালের মুখের পানে চাহিয়া রহিল। গতকল্য হইতেই সে লক্ষ্য করিতেছে এই বাবুটির খরচপত্র, বকশিস প্রভৃতি বেশ সচ্ছলতার পরিচায়ক। রাম ভরসা জানে যে খাইতে পায় না সেই সন্ন্যাসী হয়, সন্ন্যাসী হইলে ভিক্ষায় প্রাচুর্য ঘটিয়া থাকে। তবে এই বাবু কি দুঃখে সন্ন্যাসী হইবেন, ইহাই সে মনে ভাবিতে লাগিল। তাহাকে নীরব দেখিয়া রাখাল বলিল, কয় পয়সার গেড়িমাটিতে হইবে বল দেখি, বলিয়া একটি আধুলি ফেলিয়া দিল। রাম ভরসা করুণ স্বরে বলিল, বাবু, আপনি সংসার ছাড়িয়া বাবাজি হইবেন? আপনার লেরকাওয়ালার কি হইবে? একটু মৃদু হাসিয়া রাখাল বলিল, আমার লেরকা লেরকি কিছুই নাই। রাম ভরসা বলিল, আপনার বিবি? রাখাল বলিল, বিবিও নাই। রাম ভরসা বলিল, মা বাবা? রাখাল বলিল, মরেছে। রাম ভরসা বলিল, ভাই বোন? রাখাল বলিল, কেউ নাই। আমি সন্ন্যাসী হইয়া তীর্থে তীর্থে ঘুরিয়া বেড়াইব আর ভগবানের নাম করিব। এই কথা শুনিয়া রাম ভরসার মনটি যেন কতকটা সান্ত্বনা লাভ করিল। বলিল, সে তো ভালো কথা বাবু, কিন্তু গেরি মাটি গুলিয়া রং করিলে তা তো ঠিক হইবে না, রামরজে ভালো হইবে। রাখাল বলিল, রামরজ কি? রাম ভরসা বলিল, সে একরকম গুঁড়া বেনের দোকানে পাওয়া যায়, সেই রং ভালো হইবে, গেরুয়া রঙই হইবে, তার সঙ্গে একটু হলুদের আভা। তাহাই আনিয়া আপনার কাপড় আলোয়ান সব রং করিয়া দিব, বলিয়া আধুলিটি তুলিয়া লইল। রাখাল বলিল, বেশ, তাহা হইলে আজ এগুলি রাঙাইয়া দে, বেশি করিয়া রং লইয়া আসিস। আজ সন্ধ্যাবেলা দর্জি গোটা কতক আংরাখা আলখাল্লা দিয়া যাইবে, কাল সেগুলা রং করিতে হইবে। আর দেখ, একটা রসুয়ে বামুন ঠিক করিয়া দিতে পারিস? পরশু একবেলা, কাল দুবেলা ভাতের মুখ দেখিতে পাই নাই, আজ 2টি ডাল ভাত খাইব। এলাহাবাদে 2 দিন যাপন করিয়া নবরঞ্জিত বস্ত্রাদিতে ভূষিত হইয়া রাখাল কাশী যাত্রা করিল। পুরাতন বস্ত্র ও বিছানাদি কতক রাম ভরসা পাইল, বাকি ধর্মশালার অন্যান্য ভৃত্যগণ ভাগ করিয়া লইল। কাশীতে নামিলে আর কোনো পাণ্ডা রাখালকে বিরক্ত করিল না। তাহার মুণ্ডিত মস্তক ও গৈরিক বাস দেখিয়া অনেকেই তাহাকে প্রণাম করিতে লাগিল। গাড়ি ভাড়া করিয়া রাখাল দশাশ্বমেধ ঘাটে গিয়া উপস্থিত হইল। সে জানিত কাছাকাছি অনেক যাত্রীওয়ালার বাটি আছে। একটা যাত্রীবাড়ি অন্বেষণ করিয়া লইয়া সে সেইখানেই একটা ঘর ভাড়া করিল। রাখালের ইচ্ছা এখন 2 মাস কাশীধামেই সে অবস্থিতি করে। এখানে থাকিয়া নূতন জীবনের জন্য তাহাকে প্রস্তুত হইতে হইবে। আমি 16 বৎসর সন্ন্যাসী ছিলাম বলিলেই তো হয় না, সন্ন্যাসীদিগের জীবন সম্বন্ধে কিঞ্চিত অভিজ্ঞতা লাভ অত্যাবশ্যক, নহিলে জেরায় ধরা পড়িয়া যাইতে কতক্ষণ। সন্ন্যাসীদের সঙ্গে একটু মেলামেশা করিয়া তাহাদের ধরন ধারণ বোলচালগুলা আয়ত্ত করিয়া লইতে হইবে, একটু পড়াশোনাও আবশ্যক। এই উদ্দেশ্য সিদ্ধির পক্ষে কাশী ভিন্ন এমন সুযোগ আর কোথায়? যাত্রীবাড়িতে 2 দিন থাকিয়া রাখাল দেখিল সেখানে বড় গোলমাল। সর্বদাই নূতন নূতন লোক যাওয়া আসা করিতেছে, পাকাদিরও অত্যন্ত অসুবিধা। তাই সে একটি স্বতন্ত্র বাসা অন্বেষণ করিতে লাগিল। মান সরোবরে কানাইশা মুদির একটি বাড়ি মাসিক 10 টাকায় ভাড়া করিয়া নিজের জিনিসপত্র সেখানে লইয়া গেল। চাকর ব্রাহ্মণ নিযুক্ত করিয়া সেই বাড়িতে বাস করিতে লাগিল।
এখন রাখালের একমাত্র কার্য হইল প্রভাত হইতে বেলা 11টা পর্যন্ত এবং বিকাল হইতে প্রহর রাত্রি পর্যন্ত দশাশ্বমেধ ঘাটে গিয়া সাধু সন্ন্যাসীদের কাছে বসিয়া থাকা, মাঝে মাঝে বাসায় ডাকিয়া আনিয়া উত্তমোত্তম ভোজ্য পেয় দিয়া তাদের সন্তোষ বিধানও করিতে লাগিল। কেহ নাম জিজ্ঞাসা করিলে বলিত শ্রী ভবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বাড়ি কোথা এবং অন্য পরিচয়াদি জিজ্ঞাসা করিলে নিরুত্তর থাকিত। গিরি সন্ন্যাসীদের সহিতই রাখাল বেশি করিয়া মিশিত, তাহাদের সহিত ঘুরিয়া বেড়াইত, তাহাদের সম্প্রদায়ের বিশেষ বিবরণ সকল সংগ্রহ করিত, তাহাদের পাঠ্যপুস্তকাদি চাহিয়া লইয়া বা কিনিয়া সর্বদা পাঠ করিত। প্রতি রাত্রে আহারাদির পর নিয়মিতভাবে ভবেন্দ্রর আত্মজীবন চরিতখানি পাঠ করিত। বারংবার পড়িতে পড়িতে তাহার সকল কথাই প্রায় মুখস্থ হইয়া গেল। এই রূপে মাসাধিক কাল অতিবাহিত হইল। রাখালের ন্যাড়া মাথায় চুল গজাইল, গোঁপদাড়িও দেখা দিল। রাখাল ভাবিল বাসুলিপাড়ায় গিয়া একবার সব দেখিয়া শুনিয়া আসা আবশ্যক। সেখানকার পথ ঘাট, বিশেষ বিশেষ লোকের নাম ও গৃহাদি, পার্শ্ববর্তী গ্রাম সকলের নাম ও গ্রামস্থ ব্যক্তিগণের কিঞ্চিত পরিচয় জানিয়া শুনিয়া না আসিলে হঠাৎ ধরা পড়িয়া যাওয়ার সম্ভাবনা আছে। রাখাল ভাবিতে লাগিল, না গেলে উপায় নাই, কিন্তু কি বেশে যাওয়া যায়? এই সন্ন্যাসীর বেশ তো নহেই, কারণ এই বেশেই সেখানে ভবেন্দ্র রূপে অবতীর্ণ হইতে হইবে। গৃহস্থ বেশেও নহে, কারণ সে শহর নহে, পল্লীগ্রাম, সকলেই পরস্পরকে চেনে। একজন নূতন লোক হঠাৎ গিয়া উপস্থিত হইলে সকলেই জিজ্ঞাসাবাদ আরম্ভ করিবে। পথে একজন মুসলমান ফকিরকে ভিক্ষা করিতে দেখিয়া হঠাৎ রাখালের মনে হইল এই ছদ্মবেশে যাওয়াই সর্বাপেক্ষা নিরাপদ। এই ভাবিয়া সে মুসলমানি চাপকান ফরমাস দিল, নাগরা জুতা কিনিল, টুপি কিনিল, কেবল বাকি রহিল এক ছড়া স্ফটিকের মালা, কীর্তা এবং বাঁকা জড়ি লাঠি। এগুলি বাজারে কিনিতে পাওয়া গেল না। কিন্তু কড়িতে বাঘের দুগ্ধ মিলে, মালা, কড়ঙ্ক, লাঠির কথা কি? একজন মুসলমান ফকিরকে বাসায় ডাকিয়া আনিয়া টাকা দিয়া রাখাল জিনিসগুলি সংগ্রহ করিয়া লইল। সেই দিন সন্ধ্যার পর ফকিরের বেশ ধারণ করিয়া পথে বাহির হইল। তাহার চাকর বামুন এ নূতন বেশ দেখিয়া অবাক হইয়া গেল, পরস্পর বলাবলি করিতে লাগিল, এ সন্ন্যাসীও নয়, ফকিরও নয়, নিশ্চয়ই কলিকাতার খৌফিয়া পুলিশ কোনো খুনের আসামির সন্ধানে আসিয়াছে। চাপকান, টুপি, জুতার নূতনত্ব ধুলায় আবৃত হইলে বাড়িতে তালাবন্ধ করিয়া রাখাল বাসুলিপাড়ায় গমন করিল। সেখানে পৌঁছিয়া পথে পথে ঘুরিয়া বেড়াইতে লাগিল। কেহ 2-1 পয়সা ভিক্ষা দিলে মোটা গলায় আল্লাহ আবাদ রাখে বলিয়া হাত তুলিয়া আশীর্বাদ করিত। বাসুলিপাড়া এবং পার্শ্ববর্তী গ্রামগুলিতে ঘুরিয়া ঘুরিয়া যাহা কিছু দ্রষ্টব্য, জ্ঞাতব্য সমস্তই দেখিল, জানিয়া লইল। দেওয়ানজি ও পুরাতন কর্মচারী, ভৃত্য প্রভৃতি যাহাদের নাম ও উল্লেখ ভবেন্দ্রর আত্মজীবনীতে পাঠ করিয়াছিল, সকলকেই চিনিয়া রাখিল। সপ্তাহকাল এই রূপে অতিবাহিত করিয়া রাখাল কাশীতে ফিরিয়া আসিল। ফকিরের বেশবাস একটা ফকিরকে ডাকিয়া আনিয়া দান করিয়া দিল। বৈশাখের শেষ সপ্তাহ, কাশীতে বেশ গরম পড়িয়া গিয়াছে। আহারাদির পর অনেক রাত্রি অবধি রাখাল খোলা ছাদে শুইয়া নানান কথা ভাবে। বাসুলিপাড়ায় কবে যাওয়া যায়?
আর বিলম্ব করিয়াই বা ফল কি? একেবারে হঠাৎ গিয়া পড়িবে, না প্রথমে পত্র লিখিবে? কিন্তু পত্র লেখায় একটা বিপদ আছে। পত্র পাইয়া তাহাদের মনে নিশ্চয়ই সন্দেহ উপস্থিত হইবে, এ ব্যক্তি সত্যই ভবেন্দ্র না জাল। দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী নাটকের কথা, বর্ধমানের প্রতাপচাঁদের মোকদ্দমার কথা মনে মনে পর্যালোচনা করিতে লাগিল। পত্র লিখিলে একটা ঠিকানা তো দিতেই হইবে। তাহারা কেহ যদি চুপি চুপি আসিয়া কাশিতে সন্ধান লয়, তাহার অপেক্ষা পত্র না লেখাই ভালো। একবারে গিয়া পড়িবে, বলিবে আমি এসেছি। এইরূপে 5-7 ভাবিতে ভাবিতে আরো কয়েক দিন গেল। রাখালের মনে আশঙ্কা হইতে লাগিল, বিনা সংবাদে হঠাৎ গিয়া পড়িলে তাহারা প্রথম হইতেই সন্দেহপরায়ণ হইয়া তাহাকে কঠোর পরীক্ষায় ফেলিবে। তাহার অপেক্ষা যদি সে এরূপ একখানি চিঠি লিখিয়া পাঠায়, যে চিঠি কেবল আসল ভবেন্দ্রই লিখিতে পারিত। এত বৎসর পরে যদি কেহ জাল ভবেন্দ্র সাজিয়া যায়, তবে যে কথা তাহার জানিবার কিছুমাত্র সম্ভাবনা নাই, তাহা হইলে তাহাদের বিশ্বাস জন্মিতে পারে পত্রলেখক প্রকৃতই ভবেন্দ্র। তবে চিঠি রওনা হইবার 2-1 দিন পরেই সে স্বয়ং যাত্রা করিবে, যাহাতে পত্র পাইয়া এখানে আসিয়া তাহারা কেহ কোনো প্রকার অনুসন্ধান করিবার অবসর মাত্র না পায়। এইরূপ স্থির করিয়া রাখাল চিঠি লিখিতে বসিল। অনেকগুলা চিঠি লিখিয়া ছিঁড়িয়া ফেলিল, আবার আগাগোড়া পড়িতে আরম্ভ করিল। 1-2 দিন পরে মুসাবিদাটি দাঁড়াইল, ও নম শিবায়, কাশীধাম, 26শে বৈশাখ, পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয় শ্রীচরণ কমলেষু, প্রণাম শতকোটি নিবেদন মিদত। বাবা, আজ সুদীর্ঘকাল পরে আপনার অযোগ্য অধম সন্তান স্বীয় জীবনব্যাপী সমস্ত অপরাধ ও দুষ্কৃতের জন্য অনুতপ্ত হইয়া আপনার পদপ্রান্তে উপস্থিত হইল। আজ 16 বৎসর আমি গৃহত্যাগ করিয়াছি। এই 16 বৎসরের মধ্যে একটা সংবাদ পর্যন্ত আপনাকে দিই নাই। আমি যে জীবিত আছি এমন ভরসাও হয়তো এতদিন আপনারা পরিত্যাগ করিয়াছেন। আমার তুল্য পাষণ্ড আর ভূভারতে নাই। যখন প্রথম প্রথম বাহির হইয়াছিলাম, তখন এলাহাবাদে অবস্থানকালীন বঙ্গবাসীতে আপনার প্রদত্ত বিজ্ঞাপনও দেখিয়াছিলাম, কিন্তু পাছে কোনো বাঙালি সেই বিজ্ঞাপন পাঠ করিয়া এবং আমাকে দেখিয়া সন্দেহবশত আপনাকে সংবাদ দেয়, এই জন্য সেই দিনই তথা হইতে পলায়ন করি। যেখানে বাঙালি নাই এমন স্থানে থাকিতে আরম্ভ করি। ক্রমে কনখলে বাসকালীন 3 তারিয়া মঠের মহান্ত বেলপথ গিরি মহারাজের কৃপাদৃষ্টি লাভ করি। তিনি আমার মাথা মুড়াইয়া আমায় নিজের চেলা করিয়া লন। তাহার স্বর্গ লাভ হইলে আমি তাহার গদিপ্রাপ্ত হই এবং এতদিন সেই স্থলেই অবস্থান করিতেছিলাম। কিন্তু ইদানিং সেই জীবনের প্রতি মনে বড় ধিক্কার জন্মিতেছিল। প্রায় 2 বৎসর হইতে বাড়ি ফিরিব ভাবিতেছিলাম, কিন্তু মতি স্থির হইতেছিল না। 2 মাস পূর্বে একদিন রাত্রে স্বপ্ন দেখিলাম। আমি গৃহত্যাগ করিবার অব্যবহিত পূর্বে চক্ষু ওঠার জন্য আপনি যে প্রকার ঠুলি চশমা পরিয়া থাকিতেন, সেই প্রকার চশমা পরিয়া এবং সেই রূপ হলুদে ছোপানো রুমাল হাতে করিয়া যেন আমার সম্মুখে আপনি আসিয়া দাঁড়াইলেন এবং স্নেহ করুণ স্বরে আমাকে বলিলেন, পটলা, বাড়ি যাবি আয়। নিদ্রাভঙ্গে আপনার সেই মূর্তি স্মরণ করিয়া আমি কাঁদিতে লাগিলাম এবং পরদিনই মঠ পরিত্যাগ করিলাম। কয়েকটি তীর্থে ঘুরিয়া অবশেষে
কাশীধামে আসিয়াছি। ইচ্ছা ছিল পুরী ও সেতুবন্ধ দর্শন করিয়া জ্যৈষ্ঠের শেষে বাড়ি যাইব, কিন্তু আমার মন অত্যন্ত ব্যাকুল হইয়াছে। আগামী দ্বাদশীর দিন যাত্রা করিয়া ত্রয়োদশীর দিন বাসুলিপাড়া পৌঁছিব। আপনি আমার শতকোটি প্রণাম জানিবেন এবং মাতা ঠাকুরানীকে জানাইবেন। দেবেন ভায়াকে আমার আশীর্বাদ জানাইবেন, আর সকলকে আমার যথাযোগ্য প্রণাম ও আশীর্বাদ জানাইবেন। আপনার অধম সন্তান শ্রী ভবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মুসাবিদাটি বারংবার পাঠ করিয়া কাটকুট করিয়া অবশেষে রাখাল চিঠির কাগজে নকল করিয়া ফেলিল। নকল হইলে এই পুনশ্চটি জুড়িয়া দিল। পুনশ্চ এখানে আসিয়া বাঁশফটকায় আমাদের পাণ্ডা কাশীনাথ মিশ্র ঠাকুরের খোঁজ করিয়াছিলাম। অনুসন্ধানে জানিলাম 2 বৎসর পূর্বে তাহার কাশীপ্রাপ্তি হইয়াছে। সেবক শ্রী ভবেন্দ্র। পত্র বন্ধ করিয়া খামে ঠিকানা লিখিয়া রাখাল সহস্তে সেখানি ডাকবাক্সে ফেলিয়া দিল। এ পত্র পৌঁছিবার সংবাদ পাঠকগণ পূর্বেই পাইয়াছেন। অপরাহ্নকাল কাছারি বাড়ির একটি কক্ষে টেবিলের ওপর স্তূপীকৃত কাগজ ও বহি লইয়া দেওয়ান রঘুনাথ মজুমদার মহাশয় বসিয়া হিসাবপত্র পরীক্ষা করিতেছিলেন। তাহার বাম পার্শ্বে তাহার চেয়ারখানি হইতে অল্প ব্যবধান জাজিমে মোড়া একখানি তক্তপোষের উপর রামহরি ভট্টাচার্য, বিশ্বেশ্বর মিত্র ও হরিদাস গোস্বামী পাড়ার এই 3 জন নিষ্কর্মা ব্যক্তি বসিয়া গুনগুন স্বরে গল্প করিতেছিলেন। ভট্টাচার্য মহাশয় ও মিত্রজার হস্তে এক একটি কলিকা শূন্য হুঁকা। অল্পক্ষণ পূর্বেই ভৃত্য ঢালিয়া সাজিবার জন্য কলিকাটি লইয়া গিয়াছে। দেওয়ানজি কার্যও করিতেছেন, আবার মাঝে মাঝে ইহাদের কথাবার্তায় যোগও দিতেছেন। ভিত্তিগাত্রে একটি বড় গোলাকার ঘড়ি টিকটিক টিকটিক করিতেছে। আগন্তুক 3 জনের মধ্যে ভট্টাচার্য মহাশয়ই বয়োজ্যেষ্ঠ। তিনি বলিলেন, আর শুনেছেন দেওয়ানজি, কলকাতায় নাকি একরকম গাড়ি এসেছে, তাতে ঘোড়ার দরকার হয় না, কল টিপে দিলেই আপনি রাস্তা দিয়ে গড়গড়িয়ে চলে যায়। এই কথা শুনিয়া মিত্রজা বলিয়া উঠিলেন, হ্যাঁ বলেন কি, রাস্তায় কলের গাড়ি? ভট্টাচার্য বলিলেন, হ্যাঁ গো, রাস্তায় নয় তো কি, বৈঠকখানায়। গোস্বামী জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ দেওয়ানজি, সত্যি নাকি? গোস্বামী এই দলের সর্বকনিষ্ঠ। দেওয়ানজি বলিলেন, হ্যাঁ ঠিক কথা, বছরখানেক হলো এসেছে, বরং তার উপর। তাকে মোটর গাড়ি বলে। মিত্রজা বলিলেন, কই, আমি তো পুজোর সময় কলকাতা গিয়েছিলাম, সেরকম তো কিছু দেখিনি, আপনি দেখেছেন নাকি? দেওয়ানজি বলিলেন, না, খবরের কাগজে পড়েছি, এখনো বেশি আসেনি, 10-20 খানা এসেছে। মিত্রজা বলিলেন, গেল, এবার ঘোড়ার অন্ন গেল। দেওয়ানজি হাসিয়া বলিলেন, ঘোড়ার অন্ন যেতে এখনো অনেক দেরি আছে, মোটর গাড়ির বিস্তর দাম। গোস্বামী ঔৎসুক্যের সহিত জিজ্ঞাসা করিলেন, কত দাম হবে দেওয়ানজি? 1 মাস হবে কৃষ্ণনগরে এক মারোয়ারি মহাজনের সঙ্গে আমার দেখা হয়েছিল কলকাতায়। তাদের বেশ বড় কারবার। 7,000 টাকা দিয়ে তারা বিলেত থেকে একখানি আনিয়েছে বললে। তাও সেখানি ছোট, বড়গুলির দাম আরও বেশি। মিত্রজা বলিলেন, ইংরেজ কলে কলে দেশটা ছেয়ে ফেললে, ঘোড়ার অন্ন উঠতে আর দেরি আছে বলছেন? বড় বেশি দেরি নেই। এই কলটলগুলো নতুন নতুন যখন ওঠে তখনই বেশি দাম হয়, ক্রমে সস্তা হয়ে যায়। না, ঘোড়ার আর ভদ্রস্থতা নেই। ভট্টাচার্য বলিলেন, শুধু ঘোড়ার বলছো কেন? কোচমানের অন্ন গেল, সহিসের অন্ন গেল, কল হয়ে দেশের যে কত লোকের অন্ন গেল তার আর সংখ্যা নেই। বলিয়া ভট্টাচার্য মহাশয় হতাশভাবে
মাথাটি নাড়িতে লাগিলেন। এমন সময় ভৃত্য জ্বলন্ত কলিকাতে ফুঁ দিতে দিতে প্রবেশ করিল। ভট্টাচার্য সেইটি লইয়া নিজের হুঁকার উপর বসাইয়া 2-4 টান দিলেন। শেষে হুঁকাটি গোস্বামীর হাতে দিয়া বলিলেন, খাও হরিদাস, ধরাও। দেওয়ানজি আবার হিসাবের খাতায় মন দিবার আয়োজন করিতেছিলেন। এমন সময় ডাক পিয়ন নিধিরাম সাধুখা প্রবেশ করিয়া বলিল, প্রণাম হই বাবু। হস্তস্থিত একগোছা পত্র হইতে বাছিয়া খান কতক দেওয়ানজির সম্মুখে রাখিল। তারপর ব্যাগ খুলিতে খুলিতে বলিল, কর্তা মহাশয়ের নামে একখানা রেজিস্টারি আছে। দেওয়ানজি বলিলেন, কর্তার নামে? আজ্ঞে হ্যাঁ, বলিয়া পিয়ন শিলমোহর করা একখানি চিঠি বাহির করিয়া টেবিলের উপর রাখিল। দেওয়ানজি সেইখানি তুলিয়া বিস্ময়ের সহিত বলিলেন, কি লিখলে? আজ 2 বৎসর কর্তার স্বর্গবাস হয়েছে, এতদিন পরে তার নামে চিঠি কে লিখলে? গোস্বামী বলিলেন, ছাপ দেখুন না কোথা থেকে আসছে। দেওয়ানজি ছাপ পরীক্ষা করিয়া বলিলেন, বেনারস সিটি। ওহ, বুঝেছি, কাশীতে আমাদের যে পাণ্ডা ঠাকুর আছেন তাঁরই চিঠি বোধহয়। তিনি কখনো কখনো কর্তাকে চিঠি লিখতেন বটে, বোধহয় কিছু সাহায্য প্রার্থনা করেছেন। আচ্ছা পিয়ন, আমি সই করে নিচ্ছি, বলিয়া পীতবর্ণ রসিদ কাগজখানিতে দেওয়ানজি স্বাক্ষর করিয়া দিলেন। পিয়ন ব্যাগ বন্ধ করিয়া প্রণামান্তে প্রস্থান করিল। দেওয়ানজি অন্য পত্রগুলি একে একে খুলিয়া পাঠ করিলেন। 2-1খানিতে সংক্ষিপ্ত হুকুম লিখিয়া সেরেস্তায় পাঠাইয়া দিলেন। সর্বশেষে রেজিস্টারি পত্রখানি খুলিলেন। প্রথম 2 ছত্র পড়িয়াই দেওয়ানজি ক্ষিপ্রহস্তে পৃষ্ঠা উল্টাইয়া লেখকের নাম দেখিলেন। সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন, হে কি! তাহার মুখ বিবর্ণ হইয়া গেল, হাত পা কাঁপিতে লাগিল। গোস্বামী ও মিত্রজা সমস্বরে বলিয়া উঠিলেন, কি হয়েছে? ভট্টাচার্য বলিলেন, কোনো মন্দ খবর নয় তো? দেওয়ানজি ইতিমধ্যে কতকটা আত্মসংবরণ করিয়া লইয়াছিলেন। কোনো উত্তর না দিয়া আপন মনে পত্রখানি পাঠ করিতে লাগিলেন। 3 জনেই অদম্য কৌতূহলে তাহার মুখের পানে চাহিয়া রহিলেন। ইহারা দেখিলেন পত্র পাঠ করিতে করিতে দেওয়ানজির ঘন ঘন ভাবান্তর উপস্থিত হইতেছে। একবার আনন্দে তাহার মুখ উৎফুল্ল হইয়া ওঠে, পরক্ষণেই একটা বিষম সংশয়ে ভ্রুযুগল কুঞ্চিত হইয়া যায়। তারপর ক্রোধে তাহার ওষ্ঠযুগল কম্পিত হইতে থাকে। আবার সেই ভাব তিরোহিত হইয়া চক্ষুযুগল হর্ষোজ্জ্বল হইয়া ওঠে। পরমুহূর্তেই তাহা ম্লান ভাব ধারণ করে। পত্রখানি শেষ পর্যন্ত পড়িয়া আবার দেওয়ানজি প্রথম হইতে পড়িতে আরম্ভ করিলেন। এবার প্রথমবারের মতো অত বেশি সময় লাগিল না। পাঠ শেষে পত্রখানি দেরাজের মধ্যে রাখিয়া চাবি বন্ধ করিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া এক দৃষ্টে বাহিরের ফটকের পানে চাহিয়া রহিলেন। ইহারা 3 জনে পরস্পরের মুখাবলোকন করিতে লাগিলেন। শেষে মিত্রজা গলা ঝাড়িয়া বলিলেন, পাণ্ডার চিঠি নাকি? না, বলিয়া দেওয়ানজি উঠিয়া দাঁড়াইলেন। ভট্টাচার্য মহাশয় বলিলেন, চললেন কোথায়? দেওয়ানজি ক্ষীণ স্বরে বলিলেন, কাজ আছে, আজ একাদশী না? ভট্টাচার্য বলিলেন, হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে আজ উঠি, বলিয়া তিনি হুঁকায় খুব তাড়াতাড়ি গোটা কতক টান দিয়া লইলেন। মিত্রজা ও গোস্বামী ইতিমধ্যে উঠিয়া দাঁড়াইলেন। এসো, বলিয়া ভট্টাচার্য মহাশয় নিষ্ক্রান্ত হইলেন। ফটকের নিকট গিয়া 3 জনেই অনুচ্চ স্বরে বিস্ময় প্রকাশ করিতে লাগিলেন। মিত্রজা বলিলেন, কোনো একটা গুরুতর ঘটনা ঘটে থাকবে। ভট্টাচার্য মশাই, আপনি ওকে জিজ্ঞাসা করলেন না কেন? কি দরকার? এসো এসো, এখানে দাঁড়িয়ে থেকো না, বলিয়া ভট্টাচার্য অগ্রসর হইলেন। 2 ধারে জঙ্গল,
মধ্যে অপ্রশস্ত পথ বাহিয়া তিনজনে চলিলেন। মিত্রজা বলিলেন, ব্যাপারখানা কি? কিছুই বোঝা গেল না। গোস্বামী এদিক ওদিক চাহিয়া অনুচ্চস্বরে বলিলেন, আমি কিন্তু একটা অনুমান করেছি। মিত্রজা দাঁড়াইয়া বলিলেন, কি কি হে? ভট্টাচার্যি বলিলেন, আবার দাঁড়ালে কেন? চলতে চলতে কি কথা কওয়া যায় না? আবার সকলে চলিতে আরম্ভ করিলেন। গোস্বামী বলিলেন, চিঠিখানার এক জায়গা আমি পড়তে পেরেছি। এক জায়গায় লেখা রয়েছে, নিদ্রাভঙ্গে আপনার সেই মূর্তি স্মরণ করিয়া আমি কাঁদিতে লাগিলাম। এইটুকু খালি পড়তে পেরেছি। ভট্টাচার্য বলিলেন, হ্যাঁ, বকো কেন? তুমি অত দূর থেকে পড়তে পেরেছ? গোস্বামী বলিলেন, হ্যাঁ ভট্টাচার্যি মশাই, আমি স্পষ্ট পড়েছি, নিদ্রাভঙ্গে আপনার সেই মূর্তি স্মরণ করিয়া। ভট্টাচার্য বলিলেন, জ্বালাও কেন? আমরা কেউ দেখতে পেলাম না, তুমি অমনি দেখতে পেলে। কত বয়স হয়েছে? গোস্বামী বলিলেন, 39। এখনো চশমা নিতে হয়নি। হ্যাঁ, 39? আমারই প্রায় 50-এর ধাক্কা, তোমার এখনো 39? বলিয়া ভট্টাচার্য মহাশয় মোড় ফিরিয়া নিজের বাটির পথ ধরিলেন। কিয়দ্দূর গিয়া মিত্রজা দাঁড়াইলেন, বলিলেন, বটে, এমন ব্যাপার? ঘুম ভাঙিয়া আপনার মূর্তি স্মরণ করিয়া, এ তো বাবা জমিদারি চিঠি নয়। বলিয়া দন্তে ওষ্ঠ দংশন করিয়া বক্রভাবে মাথা নাড়িতে লাগিলেন। গোস্বামী বলিলেন, আমার তো মনে হয়, বুঝলেন, ওই দেওয়ানজি যতই সাধুতার ভান করুন, ভিতরে ভিতরে। বলিয়া তিনি চারিদিকে সাবধানে দৃষ্টিপাত করিলেন। শেষে মিত্রজার কানের কাছে মুখ রাখিয়া ফিসফিস করিয়া কি বলিলেন। পরে আবার স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করিলেন, আপনার কি বোধ হয়? মিত্রজা বলিলেন, আমার বোধ হয় নিশ্চয়ই তাই। উভয়ে উভয়ের মুখাবলোকন করিয়া কিঞ্চিৎ হাসিয়া আবার পথ অতিক্রম করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ চলিবার পরে হঠাৎ মিত্রজা থামিয়া বলিলেন, ওহে, তা নয়। গোস্বামীও দাঁড়াইয়া বলিলেন, কি নয়? তুমি যা বলেছ তা নয়। ও চিঠি তো মোটে দেওয়ানজির নামেই নয়। শুনলে না, কর্তার নামের চিঠি যে। হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে, তাও তো বটে, বলিয়া গোস্বামী মুখখানি বিষণ্ণ করিয়া রহিলেন। মিত্রজা চিন্তান্বিত হইয়া বলিলেন, হুম, কিছুই তো বোঝা গেল না। গোস্বামীও বলিলেন, না, কিছুই বোঝা গেল না। তখন দুইজনে হতাশভাবে আবার পথ চলিতে লাগিলেন। এদিকে দেওয়ানজি অন্তঃপুরে যাইবেন বলিয়া উঠিয়াছিলেন, কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া কিছুক্ষণ চিন্তা করিয়া আবার উপবেশন করিলেন। করতলে মস্তক রাখিয়া গভীরতর চিন্তায় মগ্ন হইলেন। মনে মনে বলিতে লাগিলেন, এখন কি করা যায়? খবরটা বাড়িতে দিই কি না দিই? এ লোক সত্যি ভবেন্দ্র না জুয়াচোর, তারই বা ঠিক কি? এখন খবরটি দিলে আনন্দে ওরা আত্মহারা হবেন। তারপর পরশু সে এসে পৌঁছলে যদি তাকে জাল বলে বোঝা যায়, তখন একেবারে মর্মান্তিক হয়ে দাঁড়াবে যে। আহা, ওদের পক্ষে সেটা বড়ই নিষ্ঠুর শাস্তি হবে। তার চেয়ে বরঞ্চ এখন চুপ করে থাকি, আসুক, তাকে দেখি না। অবশ্য আজ 16 বছর দেখিনি, সেই মানুষ কিনা মুখ দেখে চেনা শক্ত। যদি জাল হয়, কথায় বার্তায় নিশ্চয়ই ধরা পড়ে যাবে। তখন বেশ উত্তম মধ্যম খা কতক দিয়ে পুলিশে দিলেই হবে। আর যদি সে বাস্তবিকই ভবেন্দ্র বলে বোঝা যায়, তার বাড়া আনন্দ কি? কিন্তু সে কি সম্ভব? দেওয়ানজি তখন ধীরে ধীরে দেরাজ খুলিয়া পত্রখানি বাহির করিলেন। আবার সেখানি বিশেষ মনোযোগ সহকারে পাঠ করিলেন। পাঠান্তে ভাবিতে লাগিলেন, জাল হবে কি? এত সব খুঁটিনাটি কথা এত বছরের পর অন্য কেউ জানবে কি করে? আহা, যদি এ বাস্তবিকই ভবেন্দ্র হয়, কি সুখী হয় তাহলে।
ঘড়িতে তখন 6:45। চিঠিখানা আবার দেরাজে বন্ধ করিয়া দেওয়ানজি উঠিয়া দাঁড়াইলেন। কক্ষের মধ্যেই ধীরে ধীরে পদচারণা করিতে লাগিলেন। মাঝে মাঝে জানালার কাছে গিয়া একবার দণ্ডায়মান হন, আকাশের দিকে চাহিয়া থাকেন, আবার পদচারণা আরম্ভ করেন। এই রূপে ক্রমে 6টা বাজিল। ক্রমে তাহার মনে এই কথাগুলির উদয় হইল, যদি পরশু দেখা যায় সে প্রকৃতই ভবেন্দ্র, তাহলে বাড়িতে ওরা মনে করবেন আমি কোনো দুরভিসন্ধি বশত এমন সুসংবাদটা 2 দিন চেপে রেখেছিলাম। ওদের মনে হয়তো সন্দেহ হবে ভবেন্দ্র ফিরে আসছে, এই সংবাদে আমি খুশি নই। জমিদারির সর্বময় কর্তা ছিলাম, সেই ক্ষমতাটুকু আমার লোপ পাবে, তাই বুঝি আমার বুকটা চরচর করে উঠছে। আমি যে ভালো ভেবেই কথাটা এখন অপ্রকাশ রাখতে চাচ্ছি, ওরা কি তখন তা বিশ্বাস করবেন? বড় মুশকিলেই পড়া গেল। এ যে বিষম সমস্যা দেখছি, কি করি? আজ আবার একাদশী, সারাদিন ওরা দুজনে উপবাসী রয়েছেন। দুর্বল শরীরে এই আনন্দের বেগ কি সহ্য করতে পারবেন? যদি কোনো দুর্ঘটনা হয়? এখন থাক, কাল ওরা জলটল খেলে না হয় বলা কওয়া যাবে। সূর্যাস্তের অধিক বিলম্ব নাই। আর কিয়ৎক্ষণ পদচারণা করিয়া দেওয়ানজি আপন মনে বলিলেন, না, সে কোনো কাজের কথা নয়। এত বড় সংবাদটা এক রাত্রির জন্য গোপন রাখবার কোনো অধিকার আমার নেই। যাই, রানীমাকে বলিগে, কিন্তু সঙ্গে সঙ্গে বিশেষ সাবধানও করে দেব। এখন থেকে যেন আকাশের চাঁদ হাতে পাওয়া গেল এমন স্থির না করে বসেন। বড় লোকের বিষয় সম্পত্তির লোভে জুয়াচোরেরা এরকম মাঝে মাঝেই করে থাকে, তার দৃষ্টান্ত দেব। এ প্রকৃত ভবেন্দ্র নয়, জাল মানুষ, এইটাই বরং এখন ধরে নেওয়া ভালো। সেটা বেশ করে বুঝিয়ে বলবো। রানীমাকে পত্র পাঠ করিয়া শুনাইবা মাত্র হাসিয়া কাঁদিয়া তিনি উন্মত্তবৎ হইয়া উঠিলেন। দেওয়ানজি তাহাকে সংশয়মূলক 2-4 কথা বলিবার চেষ্টা করিলেন, কিন্তু তাহাতে তিনি কর্ণপাত মাত্র করিলেন না। উদ্দাম স্রোতের মুখে অসহায় তৃণগুচ্ছের ন্যায় তাহার কথাগুলি কোথায় ভাসিয়া গেল। আনন্দের উচ্ছ্বাসে সমস্ত অন্তঃপুর যেন টলমল করিতে লাগিল। একজন ঠাকুর ঘরে গিয়া ঘন ঘন শঙ্খধ্বনি আরম্ভ করিয়া দিল। সেই শব্দ বাগানে বউরানী শুনিয়া কি করিয়াছিলেন তাহা পূর্বেই আমরা প্রকাশ করিয়াছি। সেদিন সারা রাত্রি দেওয়ানজির ভালো নিদ্রা হইল না। এই ঘটনার পরিণাম যে কি হইবে ভাবিয়া তিনি কিছুই স্থির করিতে পারিলেন না। পরদিন প্রত্যুষ হইতেই তাহার গৃহে লোক সমাগম আরম্ভ হইল। কথাটা চারিদিকে রাষ্ট্র হইয়া গিয়াছিল। সকলেই তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, গুজবটা সত্য কি না? দেওয়ানজি গম্ভীরভাবে বলিলেন, সত্য কি মিথ্যা 2 দিন বাদে সবাই জানতে পারবে। অবশেষে লোকের প্রশ্নে প্রশ্নে তিক্ত বিরক্ত হইয়া তিনি গৃহমধ্যে প্রবেশ করিলেন। ভৃত্যকে আজ্ঞা দিলেন, কেহ আসলে বলিস এখন সাক্ষাৎ হইবে না। গৃহে স্নানাদি সমাপন করিয়া বেলা 8টার পর দেওয়ানজি কাছারিতে উপস্থিত হইলেন। অন্তঃপুরে লোক পাঠাইয়া সংবাদ লইলেন, রানীমার পূজা আহ্নিক শেষ হইয়াছে, এইবার তিনি জলযোগে বসিবেন। কিছুক্ষণ অপেক্ষা করিয়া দেওয়ানজি অন্তঃপুরে প্রবেশ করিলেন। পূর্বে রানীমা দেওয়ানজির সহিত সাক্ষাৎভাবে কথাবার্তা কহিতেন না। স্বর্গীয় কর্তা মহাশয়ের দেহান্তের 2 মাস পূর্বে যখন তাহার পীড়া সাংঘাতিক ভাব ধারণ করে, তখন হইতেই এই নিয়মের ব্যতিক্রম ঘটিতে থাকে। বসিবার কক্ষে দেওয়ানজি কিছুক্ষণ অপেক্ষা করিবার পর রানীমা প্রবেশ করিলেন। দেওয়ানজি দেখিলেন তাহার মুখে গত দিবসের আনন্দ জ্যোতি এখন আর নাই, বরং একটা নৈরাশ্যের ভাব সেই স্থান অধিকার করিয়াছে। উঠিয়া দাঁড়াইয়া প্রণাম করিয়া বলিলেন, বউ ঠাকরুন, জল খাওয়া হয়েছে?
হ্যাঁ খেয়েছি বলিয়া তিনি উপবেশন করিলেন। তাহার চক্ষু যুগল আনত। রানীমা যদি কথা উত্থাপন করেন এই আশায় দেওয়ানজি কয়েক মুহূর্ত প্রতীক্ষা করিলেন। তাহাকে নীরব দেখিয়া জিজ্ঞাসা করিলেন, বউরানী কেমন আছেন এখন? রানীমা বলিলেন, ভালো আছেন। দেওয়ানজি বলিলেন, রাত্রে ভিটটিট হননি তো? রানীমা বলিলেন, না। আবার উভয়ে কিয়ৎক্ষণ নীরবে বসিয়া রহিলেন। তখন দেওয়ানজি স্থির করিলেন, সংশয়ের উল্লেখ করি। যাহা মনে করিতে হয় করিবেন। যে আসিবে তাহাকে ভবেন্দ্র বলিয়া এখন গ্রহণ করিয়া পরে যদি কোনো গোলমাল উপস্থিত হয়, তাহা হইলে এই নির্মল কুলে চিরদিনের জন্য দুরপনেয় কলঙ্ক রহিয়া যাইবে। এই কথা আমি এখন না বলিলে আর কে বলিবে? আর কাহার সাধ্য আছে? উহারাও এখন হিতাহিত জ্ঞান শূন্য। যদি না বলি তবে আমার বড় অধর্ম হয়। এইরূপ সিদ্ধান্ত করিয়া দেওয়ানজি কথাটা পারিলেন। বলিলেন, বউ ঠাকরুন, একটা বিষয় কাল আপনাকে বলতে গিয়েছিলাম, কিন্তু সেই সময় কথাটা হলো না। আপনি যদি দুঃখিত না হন তো বলি। রানীমা বলিলেন, কি কথা? দেওয়ানজি বলিলেন, আপনি আমার উপর বিরক্ত হবেন না। কথাটা না বললে আমার কর্তব্যহানি হয়, তাই বলতে হচ্ছে। রানীমা বলিলেন, কি কথা তুমি বলতে চাও তা আমি বুঝেছি ঠাকুরপো। আমারও মনে সে কথা উদয় হয়েছিল। কাল সারা রাত্রি ঘুমোইনি, কেবল আকাশ পাতাল ভেবেছি। আমার মনটা খুবই উতলা হয়েছিল। তবে ভোর রাত্রে বৌমার কাছে একটা কথা শুনলাম, তাই কতকটা আশ্বাস পেয়েছি। দেওয়ানজি অত্যন্ত উৎসুক হইয়া জিজ্ঞাসা করিলেন, বৌরানী কি বলেছেন? রানীমা তখন বৌরানীর নিকট তাহার গত পূর্ব রজনীর স্বপ্ন দর্শন বৃত্তান্ত যাহা শ্রবণ করিয়াছিলেন তাহা বিবৃত করিলেন। শুনিয়া দেওয়ানজি গম্ভীর হইয়া বসিয়া রহিলেন। কিছুক্ষণ পরে বলিলেন, ওইটুকুর উপর নির্ভর করে নিশ্চিন্তে থাকা যায় না তো? রানীমা বলিলেন, তা তো বটেই, কিন্তু কি করা যায়? কিছু অনুসন্ধান করতে পারলে ভালো হতো, কিন্তু তার সময়ই বা কই? তিনতারিয়া মঠ কোথায় জানো? দেওয়ানজি বলিলেন, না, তবে পশ্চিমে গিয়ে অনুসন্ধান করে বের করা যায়। রানীমা বলিলেন, সে তো অনেক সময় লাগবে। ইতিমধ্যে কি হবে? সে মনে করো কাল ত্রয়োদশীর দিন এসে পৌঁছবে। তখন তাকে বলতে পারবো না, তোমার প্রতি আমাদের সন্দেহ, আমরা এখন অনুসন্ধান করছি, তুমি ততদিন বাইরের ঘরে বসে থাকো, চারটি চারটি খেতে পাবে ক্ষণ। যদি সে প্রকৃতই ভবেন্দ্র হয় তাহলে হয়তো অভিমান করে তখনই আবার নিরুদ্দেশ হয়ে যাবে। সে কিরকম অভিমানী জানো তো ঠাকুরপো? দেওয়ানজি বলিলেন, হ্যাঁ তা তো জানি। যদি দুদিন আগেও সংবাদ পেতাম তাহলেও অন্তত কাশীতে গিয়ে কতকটা অনুসন্ধান করতে পারতাম। রানীমা বলিলেন, কখন সে কাশী থেকে রওনা হয়েছে? দেওয়ানজি উত্তর দিলেন, আজই রওনা হবার কথা চিঠিতে লেখা রয়েছে। বোধহয় বৈকালের গাড়িতে সেখানে ছেড়ে কাল সকালে হাওড়ায় এসে পৌঁছবে। তুমি আজ যদি রওনা হয়ে কলকাতায় যাও, তাকে যদি কোনো রকমে চিনতে পারো, কোনো অছিলায় তার সঙ্গ নিতে পারো, তাহলে হয়তো কথায় বার্তায় কতকটা সত্য নির্ণয় হয়। দেওয়ানজি এই কথা শুনিয়া তেমন উৎসাহ প্রকাশ করিলেন না। বলিলেন, অত লোকের মধ্যে তাকে খুঁজে বের করতে পারবো? তাহার পর দুইজনে অনেকক্ষণ ধরিয়া এই বিষয়ের আলোচনা হইল। রানীমা বলিলেন, যদি সে জুয়াচোর হতো তাহলে পুরনো এত সব কথা জানতে পারত কি? ছেলেবেলায় তার নাম যে পটলা ছিল জানবে কি করে? আর সে সময় কর্তার চোখ উঠেছিল, তিনি বাস্তবিকই হলুদে ছোপানো রুমাল হাতে করে চোখে ঠুলি চশমা পরে বেড়াতেন। তোমার মনে আছে তো? দেওয়ানজি বলিলেন, খুব মনে আছে। ভবেনকে যখন খুঁজে পাওয়া গেল না,
একদিন দুদিন কেটে গেল। কেঁদে কেঁদে তার অসুখ বেড়ে গিয়েছিল। কাছারি বাড়ির বারান্দায় বসে চক্ষুর যন্ত্রণায় তিনি আহ উফ করছিলেন। আমি কাছে গিয়ে বললাম, দাদা, কেঁদে কেঁদে কি চক্ষু দুটি খোয়াবেন? কথা শুনে তিনি বললেন, ভাই, আমার চক্ষুর আলোই যখন চলে গেল, তখন এই চক্ষুতে আর প্রয়োজন কি? বলে বেশি কাঁদতে লাগলেন। বলিতে বলিতে দেওয়ানজির চক্ষু সজল হইয়া উঠিল। রানীমাও কাঁদিতে লাগিলেন। তাহার পর বঙ্গবাসীতে বিজ্ঞাপনের কথা, কাশীর পাণ্ডা ঠাকুরের কথা প্রভৃতিও উঠিল। রানীমা বলিলেন, ভগবানের উপর নির্ভর করে থাকা যাক। যদি সত্যি সে ভবেন্দ্র হয়, তাহলে কোনো না কোনো উপায়ে তিনি ধরিয়ে দেবেনই, নইলে যে আমাদের সর্বনাশ হবে। তাঁর ধর্মরাজ্যে এত বড় অধর্ম তিনি কি হতে দেবেন? তা তুমি আর দেরি করো না, সকালে সকালে স্নানাহার সেরে বেরিয়ে পড়ো। দেওয়ানজি তখন রানীমাকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন। পরদিন বেলা 10টার সময় রানীমার নামে দেওয়ানজির নিকট হইতে একখানি টেলিগ্রাম আসিল। তাহাতে লেখা আছে, কলিকাতা, ভবেন্দ্রবাবুকে সঙ্গে লইয়া বেলা 3টার গাড়িতে পৌঁছিব। স্টেশনে জানাদির বন্দোবস্ত রাখিবেন। কোনো চিন্তা নাই, ভগবান দয়া করিয়াছেন। রঘুনাথ মজুমদার। এই তার পাইয়া রানীমার চক্ষু দিয়া ঝরঝর করিয়া আবার ধারা বহিল। লোকজন, পাইক, বরকন্দাজ, পালকি, বেহারা প্রভৃতি বেলা 12টার সময় স্টেশন অভিমুখে রওনা হইল। কাছারির আমলারা সকলেই আজ ছুটি পাইয়াছে। গ্রামের লোক সকলেই আনন্দিত। কেহ কেহ স্টেশন অবধি ধাওয়া করিয়াছে। অনেকে পরামর্শ করিতেছে, সময় মতো তাহারা গ্রামের বাহিরে দাঁড়াইয়া থাকিবে। তাহাদের জমিদারকে অভ্যর্থনা করিয়া বাদ্যভাণ্ডের সহিত গৃহে লইয়া আসিবে। রানীমা আজ আনন্দের প্রতিমূর্তি। অন্যান্য অন্তঃপুরিকাগণ ক্ষণে ক্ষণে কলহাস্যে গৃহখানি ভরিয়া ফেলিতেছে। দাস দাসীগণ নববস্ত্র পরিধান করিয়া ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে। সুরবালার মুখে আজ অনেক দিন পরে লোকে হাসি দেখিল। কনক বুঝিল তাহার চাকরিটি গিয়াছে। এই সংবাদ পাইলেই তাহার দাদা তাহাকে লইতে আসিবে। তথাপি সেও আজ প্রাণ খুলিয়া এই উৎসবে যোগদান করিয়াছে। তাহার বুকের ভিতর গানের পর গান গুঞ্জরিয়া উঠিতেছে, কিন্তু গাহিবার উপায় নাই, তাই সে ছটফট করিয়া বেড়াইতেছে। আর অভাগিনী বউরানী, অনিচ্ছা সত্ত্বেও তাহাকে আজ বহুমূল্য বসনভূষণে সজ্জিত হইতে হইয়াছে। সুরবালা একটি নিভৃত কক্ষে বসিয়া বহু যত্নে গন্ধতৈল সহযোগে তাহার বেণী রচনা করিয়া দিতেছে। কক্ষান্তরে কয়েকজন নবীনা বসিয়া রাশি রাশি ফুল লইয়া মালা গাঁথিতে ব্যস্ত। সূর্যাস্তের অল্প পরেই গ্রাম প্রান্ত হইতে বাদ্যধ্বনি শ্রুতিগোচর হইল। অল্পক্ষণ পরেই হুম হুম করিয়া একখানি পালকি কাছারি বাড়ির সম্মুখে আসিয়া থামিল। পালকি হইতে দেওয়ানজি নামিয়া তাড়াতাড়ি অন্তঃপুরে প্রবেশ করিলেন। রানীমা অন্যান্য কয়েকজন রমণী সহ দ্বারের নিকট দাঁড়াইয়াছিলেন। দেওয়ানজি হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, ভবেনের পালকি লোকজন সব সিদ্ধেশ্বরী তলায়। ভবেন মার পুজো দিচ্ছে। 5খানা গ্রামের লোক সেখানে একত্র হয়েছে। আমি তাড়াতাড়ি আপনাকে খবর দিতে এগিয়ে এলাম। রানীমা কাঁদিতে কাঁদিতে জিজ্ঞাসা করিলেন, কতক্ষণে সে আসবে ঠাকুরপো? দেওয়ানজি বলিলেন, দেরি নেই, এলো বলে। চক্ষু মুছিয়া রানীমা কাতর স্বরে বলিলেন, কি করে তার দেখা পেলে? কোনো ভয় নেই তো? দেওয়ানজি বলিলেন, না বউ ঠাকরুন, কোনো ভয় নেই। আপনার ভবেনই বটে। কাশীর গাড়ির অপেক্ষায় আমি হাওড়া স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিলাম। চীনে যে বের করতে পারবো এমন কোনো আশাই ছিল না। গাড়ি এলো, 1000 লোক গাড়ি থেকে নেমে পড়ল। আমি মনে মনে ইষ্ট নাম জপ করছি,
আর সকলের মুখের দিকে চেয়ে দেখছি। এমন সময় গেরুয়া কাপড় পরা একজন যুবা পুরুষ আমার কাছ দিয়ে যেতে যেতে আমার মুখের পানে চেয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। জিজ্ঞাসা করলে, আপনার নিবাস কোথা? আমি বললাম, বাসুলিপাড়া। শুনে আমার মুখের দিকে খানিকক্ষণ সে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তারপর বললে, দেওয়ান কাকা? আমি বললাম, তুমি কি ভবেন? বলেই তাকে বুকে জড়িয়ে ধরলাম। সেও যত কাঁদে আমিও তত কাঁদি। রানীমা কিয়ৎক্ষণ ধরিয়া কাঁদিলেন। তাহার পর কতকটা প্রকৃতিস্থ হইয়া বলিলেন, এখনো গেরুয়া ছাড়েনি? দেওয়ানজি বলিলেন, সে অন্য কাপড় পাবে কোথা? এখানে এলেই তাকে গেরুয়া ছাড়িয়ে দেব। বাদ্যভাণ্ড ক্রমে নিকট হইতে নিকটতর হইতে লাগিল। ক্রমে লোকজনের হৈ হৈ শব্দ আরও স্পষ্ট হইয়া আসিল। ক্রমে সেই জনসংঘ কাছারির সম্মুখে উপস্থিত হইল। দেওয়ানজি বাহির হইয়া হাঁকিলেন, লোকজন তফাত, পালকি অন্দরের দরজায় এনে লাগাও। পাইক বরকন্দাজগণ হাঁকিতে লাগিল, তফাত তফাত, পালকি আনো। পালকি আসিয়া অন্তঃপুরের দ্বারের বাহিরে লাগিল। রাখাল নামিয়া দাঁড়াইল। রানীমা পাগলিনীর মতো ছুটিয়া গিয়া, বাবা এলি বলিয়া তাহাকে বক্ষে বাঁধিয়া ফেলিলেন। অন্তঃপুর হইতে গভীর হুলুধ্বনি ও প্রবল শঙ্খনাদ উত্থিত হইয়া দিকমণ্ডল প্রকম্পিত করিতে লাগিল। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রত্নদ্বীপ উপন্যাসের ৪র্থ পর্ব। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কাভারম্যান অভিব্রত। উপস্থাপনায় একব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রত্নদ্বীপ উপন্যাসের পরবর্তী পর্বগুলো শুনতে পাবেন খুব শিগগিরই। এমন অনেক ভালো লাগা উপন্যাস গল্প নিয়ে আগামীতে আবার হাজির হয়ে যাব। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।